শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি দর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, আগামীকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলার বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন মন্ত্রী। आज हो जाएगा এটা রাস্তা লইয়া গেছে, রাস্তা ছিল, রাস্তাটা লইয়া গেছে, ব্লক রাস্তা ছিল এটা। আমার রোডটা তো এইদিকে না, সুইচ গেটের নালা, নালা গিয়ে নদীতে পড়ছে। तीन दिन आगत माननीय मुख्यमंत्री महोदय शिलचर आহি গৈছে আৰু অহাকালি শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাত বান পৰিস্থিতি চোৱাৰ কাৰণে আৰু ৰাইজৰ লগত লগ ধৰাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় নিজে আহিব। তাৰ কাৰণে আমাৰ প্ৰত্যেকটা এৰিয়াত এই ব্যৱস্থা হাতত লোৱা হৈছে যে মুখ্যমন্ত্ৰী অহাৰ পিছত মানে সকলো ৰাইজ যাতে লগ ধৰিব পাৰে আৰু বিশেষকৈ আমাৰ য'ত মানে ডাইক য'ত ছিঙিলে এই ডাইকবোৰ চাব। পাতাৰকান্দি দুটা ছাইডে যাব আৰু আমাৰ সাউথ শ্ৰীভূমিত পল্লীমংগল স্কুল, তাৰপিছত নৰ্থ শ্ৰীভূমিত আৰু তিনিটা ঠাই চাব। তাৰপিছত জিলাধিপতিৰ অফিচত আমাৰ এটা প্ৰেছ কনফাৰেন্স আছে আৰু এটা ৰিভিউ মিটিং হ'ব। তাৰপিছত আকৌ মুখ্যমন্ত্ৰী বেক কৰিব গুৱাহাটীৰ উদ্দেশ্যে। আৰু অলপ আগত এটা খবৰ পাইছোঁ যে আমাৰ কাঠাখাল এৰিয়াত অলপ বান পৰিস্থিতি বেয়া হৈ আছে আৰু এই কাৰণে মানে ৰোডৰ ওপৰত, ৰাজপথৰ ওপৰতো পানী উঠিছে। তেতিয়া এইটো মানে এই খবৰটো পোৱাৰ পিছত আমি অলৰেডি জিলাধিপতি কাছাৰ বা শ্ৰীভূমিৰ ডিচিৰ লগত কথা হৈছে আৰু এইটো মানে কেনেকুৱা মানে মুখ্যমন্ত্ৰী বহুতে আহিব না বাহিৰত আহিব এইটো এতিয়া মানে পুনৰ বিবেচনা কৰা হ'ব। শ্ৰীভূমিত নিয়াৰ এবাউট 350 ৰেভিনিউ ভিলেজ আমাৰ লাগিছে যে প্লাবিত হৈছে। হাইলাকান্দিতো এনেকুৱা আৰু কাছাৰো প্ৰায় 300 to 400 ৰেভিনিউ ভিলেজ এফেক্টেড হৈছে। এইটো বিশেষকৈ এইবাৰ মানে যে বৰষুণ যিটো হৈছে এক দিনে 518 মিলিমিটাৰ যিটো আমাৰ বৰষুণ হৈছে, তাৰ কাৰণে নদীৰ যিটো আমাৰ কুচিয়াৰা হওক বা বৰাক বা লংগাই এইটো মানে অভাৰটপ কৰিছে।
এইবাৰ যে মাথাউৰি ছিঙি যে প্লাবিত হোৱাৰ যিটো এইটো নহয়, এইটো অভাৰটপ হৈছে। আমাৰ লংগাই নৈটো আপোনালোকে দেখিব প্ৰায় বিপদ সীমাৰ 3 মিটাৰ ওপৰত পানী মানে অভাৰটপ কৰিলে। কুচিয়াৰ নৈও এনেকুৱা, বৰাকৰ পৰিস্থিতি এনেকুৱা, আমাৰ ধলেশ্বৰী নৈৰ পৰিস্থিতি মানে প্ৰায় 4 মিটাৰ ওপৰত মানে পানী যদি হয়, তেতিয়াহ'লে আৰু এইটো আৰু কোনেও কণ্ট্ৰল কৰিব নোৱাৰে। ডিপাৰ্টমেণ্টৰ প্ৰত্যেকজন কাৰ্যকৰ্তা বা আমাৰ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্টৰ কাৰ্যকৰ্তাক চেষ্টা কৰি আছে আৰু তেওঁলোকেও বহুত প্ৰয়াস চলাইছিলে, কিন্তু ডিজাষ্টাৰ যেতিয়া হয় তেতিয়া আৰু কোনেও ৰখিব নোৱাৰে। এইটো ভগৱানে আশীৰ্বাদ লাগিব, তাৰ কাৰণে আমরা অকলেই ভগৱানৰ প্ৰাৰ্থনা কৰি আছোঁ। আৰু এতিয়া অলপ নৰ্মেলৰ দিকে আছে, আৰু যদি বৰষুণ নহয় তেতিয়াহ'লে নৰ্মেল হৈ যাব। এইবার আমাদের মূল লক্ষ্য হলো 2016 সালের পর থেকে রাজ্যে বৃদ্ধি পাওয়া সিন্ডিকেটগুলোকে জনসমক্ষে ফাঁস করা। কাছাড়ি সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কয়লা, সার, সুপারি, চুনাপাথর এসব সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে বিজেপি এটিএম হিসেবে ব্যবহার করছে। আমাদের মূল লক্ষ্য হলো 2016 সালের পর থেকে রাজ্যে বেড়ে ওঠা ওই সিন্ডিকেট চক্রকে জনসমক্ষে তুলে ধরা। কাছাড়ি কাঠিগড়ার বেহাল গেমন ব্রিজের মেরামতির কাজ পরিদর্শন করে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈ বলেন, এর আগেও ভূপেন বরাই রাজ্যে বাড়তে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। এবার আমাদের লক্ষ্য হলো হিমন্ত সরকারের আমলে বেড়ে ওঠা সিন্ডিকেট চক্রকে জনসমক্ষে ফাঁস করা। সিন্ডিকেট প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েকদিন আগে ইডি কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালালেও রহস্যজনকভাবে একজন মাফিয়াকেও গ্রেফতার করেনি। কেন? ইডিকে সেখানে চাঁদা তুলতে গিয়েছিল, নাকি ইডি শুধু কংগ্রেসকে গ্রেফতার করার জন্যই সক্রিয়? এমনই প্রশ্ন তোলেন গৌরব গগৈ। গতকাল কাছাড়ি কাটিগড়া বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে ফিরে আসার পথে কাটিগড়া অতি গুরুত্বপূর্ণ গেমন ব্রিজের মেরামতির কাজ পরিদর্শন করেন সাংসদ গৌরব গগৈ। সেখানেই তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন। কাটিগড়া বেহাল গেমন ব্রিজের জন্য সরকারকে দায়ী করে গৌরব বলেন, সিন্ডিকেটের বিশাল গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করার কারণে আজ এই ব্রিজ অচল হয়ে পড়েছে। বিজেপি সরকার বরাক উপত্যকাকে শুধু এটিএম হিসেবে ব্যবহার করছে, এমনটাই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, 6 নং জাতীয় সড়কে কাছাড় জেলার কাঠিগড়ায় বরাক নদীর উপর অবস্থিত গেমন ব্রিজের মেরামতির জন্য কিছুদিন ধরে ব্রিজটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং এই ব্রিজের বিহাল অবস্থার জন্য সিন্ডিকেটকে দায়ী করেন গৌরব গগৈ। সিন্ডিকেটৰ সম্পৰ্কত দিল্লী সদনত আমাৰ বিভিন্ন সাংসদসকলে মাত মাতি থাকে। সিন্ডিকেটৰ সম্পৰ্কত আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছ প্ৰাক্তন প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰা ডাঙৰে কিমানবাৰ মাত মাতি থাকে। আৰু আমিও আমাৰ এইবাৰ মূল লক্ষ্য হৈছে যে 2016 চনৰ পিছত যে সিন্ডিকেট যে বৃদ্ধি পাইছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰ আৰু তেখেতৰ কিছু ঘনিষ্ঠ মন্ত্ৰীৰ তেওঁলোকৰ অধীনত এই সিন্ডিকেট আমি ৰাইজৰ সন্মুখত আমি ফাদিল কৰিম। অলপ দিন আগতে ইডিয়ে কয়লাৰ মাফিয়াৰ মানুহৰ ওপৰত ৰেড মাৰিলে, তাত গোটেই কাগজ ওলালে, কিন্তু কোনো এৰেষ্ট নহ'ল। কিয়? ইডি মাত্ৰ খালি কংগ্ৰেছক এৰেষ্ট কৰিবলৈ আৰু বাকী মাফিয়াৰ পৰা পইচা তুলিবলৈ। এয়া হ'ল ইডি। চন্দা তুলিবলৈ গৈছে নেকি ইডিয়ে? যে ৰেড যে মাৰিলে কয়লা মাফিয়াৰ ওপৰত অলপ দিন আগতে প্ৰেছ ৰিলিজ কৰিলে, তাৰপিছত ইডি এজনো মানুহক এৰেষ্ট কিয় কৰা নাই? মাত্ৰ 1.5 কোটি তেওঁলোকে ৰেডত পালে, সেইটোৱে তেওঁলোকৰ কাম, তাতে কাম তেওঁলোকৰ শেষ। যিসকলৰ দায়িত্ব আছিল যে প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া না খাওঁগা না খানে দুঙা, আজিও তেওঁলোকে খায়ে আছে। মোৰতো সন্দেহ যে প্ৰধানমন্ত্ৰী মোদী নিজে জানে নে নাজানে যে ইয়াত বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কয়লা, সুপাৰী, লাইমষ্টন যোগেদি কেনেদৰে বাৰাক ভেলী, কাৰ্বি আংলং, অসম নষ্ট কৰি আছে। 2016 চনৰ পিছত কাৰ চৰকাৰ আহিলে অসমত? বিজেপি চৰকাৰ। কি লোড বাঢ়িলে ইয়াত? কি লোড বাঢ়িলে য'ত মানে NHIDCLৰ কাম, নেশ্যনেল হাইৱে কাম 6-7 বছৰ পিছত আকৌ তেওঁলোকে মেৰামতি কৰিবলৈ হ'ল। মানে আপোনালোকে ভাবি চাওক, যদি তেওঁলোকৰ কথা মতে বাস্তৱভাৱে লোড বাঢ়িছে, কিমান লোড বাঢ়িছে। আৰু লোডটো কাৰ? মানুহটো নহয়, গাড়ী নহয়, এয়া হ'ল ডাম্পাৰ ট্ৰাকৰ, কয়লা ট্ৰাকৰ, লাইমষ্টন মাফিয়াৰ। ইয়াৰ কাৰণে আজি এই গোটেই ইয়াৰ এটা নেশ্যনেল হাইৱেৰ কাম এতিয়া মেৰামতি কৰিবলৈ হৈছে। মানে ইয়াত ইমান কয়লা আৰু লাইমষ্টনৰ ইয়াত অহা যোৱা ট্ৰাকৰ কাম হৈছে। নিশ্চয় এই ট্ৰাকবোৰ অভাৰলোডিং।
কাৰ ৰেছপন্সিবিলিটি? ডিপাৰ্টমেণ্টে কি কৰি আছে? গৃহ বিভাগে কি কৰি আছে? গৃহ বিভাগৰ কাম এইবোৰ চব ধৰিবলৈ নহয় নেকি? গৃহ বিভাগ কাৰ দায়িত্বত আছে? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। তো গোটেই বৰাক আজি উপত্যকাটো তেওঁলোকে বৰাক ভেলী তেওঁলোকে এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। ইয়াৰ পৰা পইচা ল'ব লাগে, কয়লাৰ পৰা পইচা ল'ব লাগে, লাইমষ্টোনৰ পৰা পইচা ল'ব লাগে, চুপাৰীৰ পৰা পইচা ল'ব লাগে। এই BJP দলে যেতিয়াৰ পৰা 2016 চনত আহিছে কয়লা, বালি, চুপাৰী আৰু লাইমষ্টোনৰ মাফিয়া যোগেদি বৰাক ভেলীটো এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। সীমান্ত বার্তার পর্দায় এই মুহূর্তের সবথেকে বড় খবর, স্বামীর হোটেল থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন চুরি করে পালালো স্ত্রী। আবারও বলছি দর্শকদের, এই মুহূর্তের সবথেকে বড় খবর, স্বামীর হোটেল থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন চুরি করে পালালো স্ত্রী। ত্রিপুরা রাজ্যের অন্তর্গত চোরাইবাড়ি 4 নং ওয়ার্ডের 88 নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় সাবুল মিয়া এক নামের ব্যক্তি স্ত্রী হাজিরা বেগম লস্কর দুজন মিলে একটি রেস্টুরেন্ট চালাতেন। কিন্তু গত 3 জুন সকাল আনুমানিক 7টা 30 মিনিটে ক্যাশ বাক্স ভেঙে নগদ 20 টাকা সহ দুটি দামি মোবাইল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় স্ত্রী হাজিরা বেগম লস্কর বলে অভিযোগ করে চোরাইবাড়ি থানায় খোঁজ স্বামী সাবুল মিয়া এক অভিযোগনামা দাখিল করেন। অভিযোগকারী সাবুল মিয়া ঘটনার বিবরণে জানান, স্ত্রী হাজিরা বেগম লস্করের তার বিবাহের 2 বছর হয়েছে। এই 2 বছরে স্ত্রী হাজিরা 3 বার পালিয়ে কাছাড় জয়পুরের পিতার বাড়ি সহ শিলচরে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া করে রয়েছে। প্রত্যেকবার সে বিচারের মাধ্যমে স্ত্রী হাজিরাকে ফিরিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু 3 জুন স্ত্রী হাজিরা সকাল 7টা 30 মিনিটে রেস্টুরেন্টে থাকা সিসিটিভি বন্ধ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ 20 টাকা সঙ্গে দুটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্বামী সাবুল মিয়া অনুমান করছেন চুরি করে পলাতক স্ত্রী প্রত্যেক বাড়ির পিতার বাড়ি কাছাড় জেলার জয়পুর বা শিলচরের কোনো এক জায়গায় লুকিয়ে রয়েছে। তাই স্বামী সাবুল মিয়া সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড় তথা শিলচরবাসীর কাছে বিনম্র অনুরোধ জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি স্ত্রী হাজিরা বেগম লস্করকে দেখে থাকেন তাহলে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে খবরটি জানাতে বিনম্র অনুরোধ জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, সীমান্ত বার্তা। যে সিসি ক্যামেরার আমার দেখতে পাররা বর্তমান অবস্থায় বোর্ড, ওই সিসি ক্যামেরার বোর্ড আর ওই সিসি ক্যামেরা, আমার সিসি ক্যামেরার বোর্ড আমার 7:30 কত মিনিটের সময় বন্ধ করছে, খরিয়া সিসি অফ করছে, খরিয়া ওই যে ক্যাশ বাক্সর ভিতরে আসলো মোবাইল একটা আমার রিয়েলমি 29,000 টাকা দাম মোবাইলের। ও মোবাইলটা লইয়া 7:30টার সময় আর গড়ের টাকা আসলো 20,000 টাকা ওই ক্যাশ বাক্স। ওই যে জায়গা দেখতে পাররা ওই জায়গার মধ্যে রাত্রে মতো চেয়ার টেয়ার ওরাইয়া ওখানে উঠনো, মানে ওখানে বিছনা করি আমরা, ওখানে বিছনা করি ওখানে উঠি রই। ফিসে যে রুম আছে, ফিসে রুমও আমরা ঘুমাই না, এখানে ঘুমাই। কেল লাগিয়া মানে এখানে ঘুমাইলে একটু আরাম লাগে, আর ফিসে দিয়ে টিন সাফাইল দেখি আমরা ফিসে ঘুমাই না, কোনো ঘুমাই। আমার মোবাইল আসলো ও জায়গাত রাখা, অন্তাকি আমার বালিশর ফিসে মোবাইল রাখা আসলো, ওখান তাই মোবাইল লইছে আর এখান তাই বক্স তাই মোবাইল লইছে, লইয়া বাগছে 7:30টার সময়। 7:30 হইব, তখন আমি লাস্টে সিসি অন করিয়ালে দেখছি অফ হয়েছে, জানি অফর টাইম। ই করে আইয়া আমার ও ইনভার্টার অফ করছে করিয়া, ইনভার্টার ডাইরেক্ট অফ করিয়া বাগছে। ওই যে আমার ফিসে যে রুমরও দেওয়া তার কাপড় চোপড়, সারা কাপড় চোপড় রাখিয়া, ও কাপড় আরও রাখিয়া ফালাইয়া বাগছে, ও কাপড় রাখিয়া বালাইয়া বাগছে ও কাপড়। নমস্কার, আমি খোলাপুর গ্রাম, জয়পুর থানা খোলাপুর গ্রাম আসকর আলী লস্করের ফুরি হাজিরা বেগম লস্করে আইগড়ে 2 বছর হয়েছে বিয়া করার। মাঝে 2বার আমার ঘর তাই বাগিয়া গেছে, এবার 4 মাস হয়েছে আমার ঘর আইসে, হিরবার বাগিয়া যাবার পরে আইয়া আমারে বহুত রিকোয়েস্ট করছে যে ভুল হয়েছে, যেটা ওইবার হয়েছে আর ইলা করতাম না কইয়া। আজকে 6 মাস 3 তারিখ সকালে আমি ঘুমো আসলাম আমার দোকানটা কিয়া, 2টা মোবাইল, একটা রিয়েলমি একটা ভিভো, একটার দাম 29,000 টাকা, একটার দাম হইল 21,000 টাকা, আর টাকা 20,000 আসলো ক্যাশও বাঙ্গিয়া লইয়া। তাই 7:29 মিনিটের সময় বাগছে আমার দোকানটা কি। আমার মায়ের ডাকাডাকির পরে ইয়া সকালে 9টার সময় আমি ফালমারি উঠছি, উঠিয়া দিই তাই নাই, আমি দৌড়াইয়া প্রশাসনের দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে
প্রশাসনে আমার এইটাও সুরাইবাড়ি বড় স্যারে আমার আশা দিছেন যিনি আমি তোমার মোবাইল উদ্ধার করমু, মানুষ উদ্ধার করমু, এবার যে সাকানো যাক হ্যাঁ তোমার এটা উদ্ধার করি আমি দিমু, তুমি চিন্তা করিও না। আমার এটাও দাবি যিনি শিলচার গেছে বলিয়া এটা আমার আশা, মানে শিলচারই থাকবো সন্দেহমূলক আমার শিলচার থাকার, শিলচার যাইব আর কোনো দায়িত্ব না, তার বনিগড়ও যাইব আর না তার বাবার বাড়ি খোলাপুর গ্রাম জয়পুর ভিলেজ পার্ট নম্বর 3। যদিন কোনো হৃদয়বান ব্যক্তি দেখিয়া থাকুন তে প্রশাসনের একটু জানাইবা, জানাইলে সুরাইবাড়ি পিএস থেকে গিয়া তাইরে আনা হইব দরিয়া চুরি করিয়া এই বাগা মানে দোকানটা কিয়া এলে আরো 2বার করছে, আর একটা ছেলের লগে তাই সম্পর্ক আছে, এটা আমি বিভিন্ন দিন তাকিয়া জানি। আর 2বার ছেলের লগে যাবার পরে কইছে আমি এই ছেলে নি গেছি, আমার এরকম কইছে, মাঝে ছেলে আমার ফোন করিয়া হুমকি দিছে। এখন আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, একটা চুরির মামলা আমি করছি, আমার দোকানটাই ক্যাশ ভাঙ্গিয়া গেছে, আমি সব প্রমাণপত্র এখানে দিছি, হ্যাঁ মিডিয়ার মাধ্যমে আমি দিয়ার। কোনো হৃদয়বান ব্যক্তি যদি দেখিয়া থাকুন তে আমারে মানে প্রশাসনের একটু জানাইবা, শিলচার সদর থানা হোক যে সাকানো হোক জানাইলে সুরাইবাড়ি একটু যোগাযোগ করবা, এটাই আমার আশা। যদি কেউ তাকিয়ে থাকো তে তোরা জানাইবা। আর তাই ফটো দিয়ার আমি, বাবার নাম আসগর আলী লস্কর, তাই নাম আজিরা বেগম লস্কর, খোলাপুর গ্রাম জয়পুর থানা পার্ট নম্বর 3। নৌকাযোগে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বন্টন করেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। বন্যায় কবলিত এলাকা অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তিনি বকরিহাওর, চিপরসাঙ্গন, চণ্ডীপুর, মুহনপুর, উত্তর কাঞ্চনপুর, জানকিবাজার, বারোনামি, বাইয়ারপাড় সহ ইত্যাদি এলাকার বন্যা কবলিত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য বলেন, সংকটজনক বন্যা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন হচ্ছে না। ত্রাণ বন্টনের প্রক্রিয়ায় অসন্তোষ ব্যক্ত করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি আরও বলেন, বিশেষ করে পশুখাদ্যের অভাবে চরম বিপাকে পড়েছেন বন্যাক্রান্তরা। বন্যার জলে ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তার উপরে। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিপদের সময় দলমত ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভূইয়ার রিপোর্ট, সীমান্ত বার্তা। কোন এলাকাতে আপনি আজকে আমরা যে জায়গাতে এখন আছি, জায়গা হইল কি বদরকুড়ি পার, বকরিয়ার জিবি বদরকুড়ি পার। এই বকরিয়ার জিবির বিভিন্ন সাইটে দিয়া দিছি। আমরা নাউরির সাইটেও দিছি, আর এদিকে শিবসাঙ্গন দেওয়ার, দশম দেওয়ার, ওলা বিভিন্ন জায়গা আছে, সব জায়গার দেওয়ার, সব জায়গার নাম কইতাম পারি না, কিতা লাগিয়া গ্রামের ভিতরে তো সব জায়গার নাম আমরা কইতাম পারি না। বিভিন্ন জায়গা আমরা 6 নৌকা লইয়া বাইরে ইসলাম, 6 নৌকা লইয়া বার হইয়া বর্তমানে শেষ হওয়ার পথে রিলিফ। আর বেশ না 70-80 প্যাকেট আছে আমরা কাছে, মাল শেষ হয়ে যাব। আর আমরা ওটা কইতাম চাইয়ার যে প্রত্যেক মানুষে যত সচ্ছল মানুষ আছে, সবে যার বাড়িদারও যে গরিব মানুষ আছে, এই সময় যদি আমরা সাহায্য করি তো খুব ভালো হইব। সবে সাহায্য করার অনুরোধ করি। আর যত ব্যবসায়ী মানুষ আসুন, যত ঠিকাদার আসুন, কন্ট্রাক্টার সকল আসুন, সবে সাহায্য করার আবেদন করি। আর মানুষ বিপদে পড়ছেন, মানুষ অসহায় অবস্থায় আসুন, মানুষে গড় ডুবিয়া যে থাকার মতো জায়গা পাইছে না, স্কুল করে যে কোনো দিকে জায়গা হইছে না, এমন অবস্থা। গভর্নমেন্টে যদিও রিলিফ দেয়, কিন্তু যে রিলিফ সড়কের দ্বারা দের ক্যাম্পও দের, বাকি জায়গাত মানুষ এমনি গড় সাং বান্ধি আসছেন, কিন্তু তারা কিচ্ছু পায় না, তারা গেছে কিচ্ছু ইয়ে পৌঁছেন না। জলের তো সবচেয়ে বড় প্রবলেম, জল হলে হাহাকার লাগে গেছে, গেলে এখন খালি জল দেও এমন অবস্থা হয়েছে। আমরা জলও আনছিলাম, এক্সট্রা যান জলও দিছি। আর আসলে জলের মেডিসিনটা দিলে খুব বেশি ভালো হইব, মানুষের জলরে শুদ্ধ করিয়া খাইব মেডিসিন দিয়া। এর লাগে আমি ডিসি মহোদয়ের অনুরোধ করি, আর পিএইচসি ডিপার্টমেন্টে অনুরোধ করি, আর যে প্রত্যেক জায়গায় জলের মেডিসিন দেও জলদি করিয়া, মানুষ বাঁচার কোনো অবস্থা নাই, মানুষ হাহাকার হইয়া মরতা মানুষে। এর লাগে জলের ব্যবস্থা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে। জলের লাগে মানুষের যেদিকে যাই খালি জলের লাগে মানুষের রিকোয়েস্ট করে আমরা জল দেও খাবার। আর গরু যেগুলো আসেন, গরুয়ে বুসি পাইতে না খাবার, বুসির ব্যবস্থা করিয়া দিবার লাগিয়া।
আমরা মিটিং করলে ডিসি অফিসও দেখা যায়, মিনিস্টার হলে মিটিং করলে সব অফিসার হলে বোঝা যায় যে সব আজকের ভিতরে সব দিলেই বা, কিন্তু দিবার গুড়িত কিচ্ছু নাই। সড়কের দাঁড় গাড়ি লিয়ে গুড়িতরা যেগুলা শিবির আছে শিবিরও তোলা তোলা দিতরা, আর বাকি কোনো মানুষে পান না। এর লাগে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আর যে যেগুলা মানুষ গ্রামও জলে ডুবিয়া মানুষের ঘরের ভিতরে সাং বান্ধি আছে ওইগুলা মানুষের চাউল দিবার লাগে, এগুলা মানুষ খুব বেহ অবস্থায় আছে, মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষের জল যেগুলো আছে খুব খারাপ জল, নোংরা জল। এর লাগিয়া এই জলের সবচেয়ে বড় সংকট দেখা দিচ্ছে, জল দিবার লাগিয়ে আমি আহ্বান জানাই আছি। ধন্যবাদ। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। স্মার্ট মার্কেট অনলাইন শপিং প্রাইভেট লিমিটেড, আপনার শপিংয়ের সেরা গন্তব্য। খুশির খবর, কয়েকদিনের মধ্যেই আমরা নিয়ে আসছি স্মার্ট মার্কেট অনলাইন শপিং। সহজ এবং দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা, আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট, আপনার প্রয়োজনীয় সমস্ত পণ্য এক জায়গায়। 247 গ্রাহক সেবা। আর অপেক্ষা নয়, নতুন যুগের কেনাকাটার জন্য প্রস্তুত হন। স্মার্ট মার্কেটে শুরু হোক আপনার সাশ্রয়ী এবং স্মার্ট শপিং। আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে আসছে স্মার্ট মার্কেট অনলাইন শপিং ফেট। শিগগিরই আসছে। স্মার্ট থাকুন, স্মার্ট শপিং করুন। নবনিযুক্ত শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ করেই দায়িত্ব গ্রহণের পর শহরকে সুন্দর করে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। শ্রীভূমি শহর থেকে বাসস্ট্যান্ড সরাতে পদক্ষেপ নিচ্ছেন ডেভেলপমেন্ট অথরিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। আজ নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কানিসাইরে পরিত্যক্ত বাস টার্মিনাসের কাজ শেষ করতে শীঘ্রই পদক্ষেপ নেবেন। সেই সঙ্গে এই বাস টার্মিনাসকে যারা নিজের স্বার্থে ব্যবহার করছেন এখন তাদেরকে সতর্ক করে দিয়েছেন। চেয়ারম্যান বলেন, শহরের যানজট সমস্যার সমাধানে প্রথম পদক্ষেপ হবে বাস স্ট্যান্ডকে শহরের বাইরে ওই জায়গায় নিয়ে যাওয়া। এছাড়াও কুয়ামারা এবং শিলচর রোডে ডেভেলপমেন্ট অথরিটির 2টি গেট লাগানোর কথা জানান তিনি। শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান। প্রকৃত হিতাধিকারী বাছাই করে PMAY বন্টনের বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান। ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব আমাকে সরকার দিয়েছে। এই দায়িত্ব নিয়ে আমার কার্যালয়ে আপনাদেরকে আসলে আহ্বান করেছি। এই জেলা ডেভেলপমেন্ট নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সহযোগিতা আমার সর্বপ্রথম দরকার। কারণ এখানে যেগুলো কাজ আমার চোখে পড়েছে হওয়া প্রয়োজন, দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি লোকালিটি, এইগুলো যখন আমি পরিকল্পিতভাবে সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে উপস্থাপন করব, সেই সময়ে এই প্রকল্পগুলোর জাস্টিফিকেশন প্রয়োজন কতটুকু দরকার সেটা আপনাদের মাধ্যমে যদি প্রতিফলিত হয়, সরকারের কাছে আপনাদের বার্তা যায়, তাহলে আমি মনে করি এই অঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হবে। তো যেমন ধরুন আমাদের বাস টার্মিনাসের কথা আমি লক্ষ্য করেছি। বাস টার্মিনাস হয়েছে, একটা প্রকল্প হয়েছে, এক পার্টে 4 কোটি 23 লক্ষ টাকার কাজ হয়েছে। কিন্তু এই প্রকল্প সেকেন্ড পার্ট না হওয়ায় ফার্স্ট প্রকল্পটাও বিনষ্ট হওয়ার পথে। সেই জন্য আমরা এই ফার্স্ট প্রজেক্টটাকে ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা চেষ্টা নিচ্ছি। আগামী 1 বছরের মধ্যে যাতে আমরা বাস স্ট্যান্ড শুরু করতে পারি। ফার্স্ট ফেজ শুরু করতে আমার কোনো আপত্তি নেই। আমাদের যা বর্তমানে যা ফিলিং প্লেস আছে, এতে পাথারকান্দি বাস স্ট্যান্ডের যা বাসগুলো আসে সেখানে আমি তাদেরকে
রাখার ব্যবস্থা করে দিতে পারবো। আর সেকেন্ড ফেজ হওয়ার পরে আমি এএসটিসির বাসগুলোকেও আমি সেখানে নেওয়ার আবেদন জানাবো সরকারকে। এই 2 বাস স্ট্যান্ডকে আমরা যদি ওই জায়গায় নিতে পারি তাহলে করিমগঞ্জের যে সমস্যা, যানজটের যে সমস্যা, এই সমস্যার থেকে আমরা শহরবাসীকে মুক্ত রাখতে পারবো বলে আমি আশা করি। একদিকে যেমন যানজট যাবে, অপরদিকে এই অঞ্চলের যারা ছোট ছোট ভাইয়েরা যারা চাকরি না পেয়ে টুকটুক চালাচ্ছে তাদেরও একটা আয়ের সংস্থা বাড়বে বলে আমি অনুভব করি। বাস স্ট্যান্ড থেকে ওরা আসা যাওয়া করবে, লোককে আনা নেওয়া করবে, এতে তাদের পরিবারেরও একটা স্থায়িত্ব হবে বলে আমরা বিশ্বাস রাখি। এই জন্য এই কাজগুলোকে করব। ফার্স্ট ফেজ করতে গেলে আমাদের এখন প্রাথমিকভাবে যা দেখছি যে এটার যে ফেন্সিং ফ্লোর আছে দিস মুভমেন্ট, সেটা আরসিসি ঢালাই হয়নি। যেহেতু এখন এই ঢালাই না হওয়ায় বাস নিলে মাটিগুলো বসে যাবে এবং এখানে বাস পরবর্তীতে যেতে পারবে না, সেই জন্য এইটা করে আমরা বাস টার্মিনাসের কাজ আমরা সম্পূর্ণ করে ফার্স্ট ফেজ আমরা এখানে চালাতে পারব। আর আমরা ভাবছি যে শহরে দীর্ঘদিন যাবৎ আসছে, আমরা এখানে আমাদের নতুন ডিস্ট্রিক্ট হওয়ার পর থেকে আমরা আছি, তো নতুন ডিস্ট্রিক্ট হওয়ার পর করিমগঞ্জ জেলাকে ওয়েলকাম গেট আমরা বানাতে পারিনি এখনো। জেলা আমাদের ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা 2টো পরিকল্পনা আমরা রেখেছি। একটি পরিকল্পনা আমাদের একটি গেট হবে আমাদের চোরগুলা পেরিয়ে এসে যে বাইপাস হয়েছে টুয়ার্ডস পাথারকান্দি, ওই বাইপাস সম্মুখে যেখানে আমাদের শ্রীভূমি জেলার সাইনবোর্ডটা আছে সেটা থাকবে। আর আরেকটা হবে আমাদের এইদিকে বাস টার্মিনাসের সামনে। এই 2টো গেট করে ওয়েলকাম গেট করে আমরা করিমগঞ্জ মানুষকে অন্তত শ্রীভূমি জেলায় আর যারা আসবে বাইরে থেকে তাদেরকে একটা স্বাগত জানাবার যে চিরাচরিত প্রথা আছে সেটা আমি সম্পন্ন করার সংকল্প নিয়েছি। এই কাজটা আমি করব ভেরি শর্টলি। এটার আমরা ফাউন্ডেশন স্টোন নেম করে আমাদের মাননীয় বিভাগীয় মন্ত্রীকে আমি আহ্বান করব, ওনার মাধ্যমে এই কাজের শিলান্যাস হবে এবং এই কাজের কাজ শুরু হওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে যদি আমরা এটা সম্পন্ন করতে পারি বাস টার্মিনাসকে, তাহলে আমরা এএসটিসিকে সরকারের সঙ্গে আলোচনা করে এইখানে নিয়ে যাব। এএসটিসি এখানে নিয়ে গেলে এএসটিসির ভিতরে আমরা মাল্টি স্টোরেজ পার্কিং প্লেস বানাবো। এটা আমাদের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির পরিকল্পনা আছে, আমরা এটা আর্কিটেক্টের কাছে দিয়েছি যাতে ও ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করে। যদি আমরা এখানে মাল্টি স্টোরেজ পার্কিং এরিয়া করতে পারি তাহলে কি হবে যে শহরে যতগুলো গাড়ি আসবে এন্ট্রি ইন করতে পারবে না, ওই পার্কিং স্লটে গাড়ি রাখবে, ওইখান থেকে ছোট গাড়িতেও তার নিজের কাজ ও করবে, করে এসে তার গন্তব্যস্থলে তার নিজের জায়গায় গাড়ি নিয়ে চলে যাবে। টাউনের মধ্যে তখন একদম অ্যাবসলিউটলি ফ্রি মুভমেন্ট করতে পারবে শহরের মানুষ। বাজার হাটের যে পরিকল্পনা আছে এটা আমরা ডিসিকে চিঠি দিয়েছি এই ব্যবস্থাগুলো ঠিক করে দেওয়ার জন্য। ছোট ছোট যে পার্কিং আছে, টুকটুক পার্কিং আছে, অটো পার্কিং আছে, এইগুলোকেও মানে এখান থেকে সরিয়ে পরিকল্পিতভাবে নতুন পার্কিং ব্যবস্থা করে দেওয়া হবে। এই ব্যবস্থাগুলোর জন্য আমরা সরকারের সাথে আলাপ করছি এবং জেলা উপায়ুক্তের সঙ্গেও আলাপ হয়েছে। আমরা এই কাজগুলো ইমিডিয়েটলি শুরু করব। আপনারা জানেন যে এই কাজগুলো করতে অনেক বাধা আসবে। যারা পার্কিং স্লট আগে দিয়ে রেখেছে তাদের পক্ষ থেকে একটা আপত্তি আসতে পারে। বাস স্ট্যান্ড এখন বর্তমানে যেখানে আছে সেইখান থেকেও বাস টার্মিনাসে যাওয়ার জন্য কোনো অসুবিধা দেখাতে পারে বাস মালিক পক্ষ। তো সেই জন্য আমরা এগুলোকে ওভারকাম করার জন্য আপনাদের সহযোগিতা চাই। কারণ ওই জায়গা থেকে বাস গেলে বাস টার্মিনাস হয়েছে আপনারা দেখেছেন গৌহাটিতে, আপনাদের এখানে শিলচরে আইএসবিটি যেখানে থাকে সেখানেই বাস থাকে। শহরের ভেতরে কোনো জায়গায় বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাস থাকে না। সেই জন্য ওই সময়ে আমি বিশেষ করে আপনাদেরকে আহ্বান করেছি এই জন্য যে আপনাদের মাধ্যমে একটা ক্ষেত্র তৈরি হবে যাতে বাস মালিকদেরকে আমি ওইখানে নিয়ে যেতে পারি এবং নিয়ে গিয়ে করিমগঞ্জ শহরকে জঞ্জাল মুক্ত করতে পারি, সেটাই মুখ্য উদ্দেশ্য। আর একটা হচ্ছে আমি আপনাদের যারা পত্রিকাতে যারা সাংবাদিকতা করেন তাদের আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ।
আজ সকালে এআইসিসি এর সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাঠে এবং বিধায়ক জাকির হুসাইন লস্করকে সঙ্গে নিয়ে গৌরব গগৈ বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে আবারও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন গৌরব গগৈ। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকাকে কেবল সিন্ডিকেটের জন্য ব্যবহার করছেন, বরাকের কোনো উন্নয়ন হচ্ছে না। মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে বরাক থেকে শুধু টাকা আদায় করছেন। তিনি আরো বলেন, সর্বানন্দ সোনোয়ালের আমলে বরাকে যেসব কাজ শুরু হয়েছিল সেগুলো হিমন্ত বিশ্ব শর্মা এসে বন্ধ করে দিয়েছেন, কারণ সর্বানন্দ এবং হিমন্তের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে, আর সেই প্রতিযোগিতার খেসারত দিচ্ছে বরাক উপত্যকা। দ্বিতীয় দিনত ভৰি দিছো। যোৱাকালি কাটিগড়া, বৰখলা, শিলচৰ LAC ভিতৰত অনুষ্ঠিত কিছু ৰিলিফ কেম্পৰ ভিতৰত আমি গৈ মানুহৰ খবৰ ললো আৰু সন্ধিয়া ভাগত আমাৰ বিভিন্ন নাগৰিক সমাজৰ লগত কথা পাতি বৰাক অঞ্চলৰ বৰ্তমান কি কি সমস্যা, সেই সমস্যাবোৰ বুজ ললো। আৰু মই যথেষ্ট দুখিত যে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ দিনত বৰাকৰ মানুহক খুব এটা ৰঙীন সপোন দেখুওৱা গৈছিল, খুব ৰঙীন সপোন দেখা গৈছিল। ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰীৰ সপোন দেখুওৱা গৈছিল, মিনি ছেক্ৰেটেৰিয়েটৰ সপোন দেখুওৱা গৈছিল, চাকৰিৰ পোষ্টবোৰ যে এটাও যে খালী নাথাকে সেই সপোনবোৰ দেখুওৱা গৈছিল। কিন্তু হ'ব পাৰে যে বৰ্তমান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ মাজত ৰাজনৈতিক এটা প্ৰতিযোগিতা হোৱা বাবে সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ এটাও প্ৰস্তাৱ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁলোকৰ পৰৱৰ্তী বিজেপি চৰকাৰে পূৰণ কৰা নাই। ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী কাম হোৱা নাই, মিনি ছেক্ৰেটেৰিয়েটৰ কাম হোৱা নাই, আপোনালোকৰ ফ্লাইঅভাৰ কাম ইয়াত হোৱা নাই। আসাম ইউনিভাৰ্চিটিত এতিয়াও প্ৰায় কিমান পোষ্ট খালী আছে, আপোনালোকৰ টিচাৰ পোষ্ট কিমান খালী আছে, ডক্টৰৰ কিমান সমস্যাৰ অভাৱ আছে। তো সেইকাৰণে আজি বৰাক মইতো সদায় মই প্ৰথমবাৰ যেতিয়া ইয়াত আহিছিলোঁ বৰাক অঞ্চলৰ ইয়াৰ যেতিয়া মই পটেঞ্চিয়েল দেখিছিলোঁ, মোৰ মতেতো শিলচৰ ছিংগাপুৰ হ'ব পাৰে। শিলচৰ ভিতৰত মানুহৰ যি তেওঁলোকৰ প্ৰতিভা আছে, এই শিলচৰৰ যি ইতিহাস আছে, এই শিলচৰৰ যি উপাৰ্জন কৰাৰ তাকতটো আছে, শিলচৰ আমি যদি ভালকৈ আমি যদি এটা সংকল্পবদ্ধ হৈ কাম কৰোঁ, শিলচৰ ছিংগাপুৰ হ'ব পাৰে ভৱিষ্যত। কিন্তু দুখৰ কথা যে বৰ্তমান চৰকাৰ শিলচৰক ছিংগাপুৰ নহয়, বৰাকক তেওঁলোকে কয়লা, চুপাৰী, লাইমষ্টন, পাথৰ এই চিণ্ডিকেটৰ বাবে মাত্ৰ ব্যৱহাৰ কৰি আছে। আৰু দুখৰ কথা যে ইয়াত বিজেপি মন্ত্ৰী জড়িত আছে, বিজেপি মন্ত্ৰীয়ে জড়িত আছে। আৰু আপোনালোকে জানে মই কাৰ কথা কৈছোঁ। আজি যি বিজেপি চৰকাৰ যি গৰু নামত গৌ মাতা নামত ৰাজনীতি কৰে, আজি বৰাকৰ ভিতৰত তেওঁলোকে গৰু স্মাগলিং কিয় বন্ধ কৰিব পৰা নাই? আমাৰতো চৰকাৰ নাই, কেন্দ্ৰত আমাৰ চৰকাৰ নাই, তেওঁলোকৰহে চৰকাৰ। মিজোৰামৰ পৰা যি বস্তুবোৰ আহি আছে আমি গম পোৱা নাই নেকি? তো সেইকাৰণে আমি যথেষ্ট দুখিত যে বৰ্তমান চৰকাৰে বৰাক অঞ্চললৈ কোনো সৎ দৃশ্য সংকল্প নাই, সৎ উদ্দেশ্য নাই, মাত্ৰ কয়লা, চুপাৰী, গৰু, পাথৰ এয়া লৈ তেওঁলোকে ব্যস্ত। আৰু যাৰ ফলত আপোনালোকে দেখা পাইছে যে বানপানীৰ সময়ত যি অৱস্থা, আজি কৰিমগঞ্জৰ মানুহ যোৱাকালি নাও দি আমাৰ ওচৰত আহিবলগীয়া হ'ল। এনেকুৱা এটা অৱস্থা লৈ আমি বৰাকৰ যি পটেঞ্চিয়েল আছে, আমি পটেঞ্চিয়েলটো আমি ল'ব পৰা নাই। আৰু সেয়া হ'ল আমাৰ লোকৰ সংকল্প যে বৰাক চিকিৎসা, শিক্ষা আৰু উদ্যোগৰ ক্ষেত্ৰত আমি ছিংগাপুৰৰ লগত আমি যুঁজ দিব পাৰোঁ। প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈকে পাশে পেয়ে বড়খলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিসবাহুল ইসলামকে এর বিরুদ্ধে অভিযোগ জানালেন এলাকার মানুষজন। বড়খলা গণিরগ্রাম স্টেটছড়ি সংযোগকারী রাস্তার বেহাল অবস্থার জন্য বিধায়ককে দায়ী করে সরাসরি গৌরব গগৈকে সামনে রেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। গতকাল বান পরিস্থিতির খোঁজ নিতে বড়খলায় উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সেই সময় বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে অভিযোগ দেখায়, জানায় যে বহুদিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ, অথচ বড়খলার কংগ্রেস বিধায়ক মিসবাহুল ইসলাম কোনো ব্যবস্থা নেননি। অভিযোগ জানানোর সময় সেই স্থানে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম।
স্থানীয়রা যখন গৌরব গগৈকে রাস্তার বেহাল অবস্থা দেখাতে চাইছিলেন, তখন সুযোগ বুঝে বিধায়ক মিসবাউল ইসলাম গৌরব গগৈকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যান। আর তাতেই আরো খুবই ফেটে পড়েন সাধারণ মানুষ। তারা মন্তব্য করেন, কিছু কংগ্রেস নেতার কারণেই আজকে রাজ্যে কংগ্রেস দলের এই বেহাল দশা। কনস্টিটুয়েন্সির মধ্যে নবনির্বাচিত কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট গৌরব গগৈ স্যার এখানে আইসলা। তো আমরা দুর্গাপুর গ্রামবাসী এই রাস্তাটা কাজ হয় না দেখানোর কারণে আমরা গৌরব গগৈ স্যার এখানে নামাইয়া আমরা রাস্তাটার কাজ না হওয়ার কারণটা বুঝার লাগি আমরা চেষ্টা করছি, অথচ তাই নামছো হয়নি কেন নামিয়া আমরা কৈছেন এটা কার কোন কনস্টিটুয়েন্সি কোন এমএলএর এরিয়া। তো আমরা এটা হইল বরকলা বিধানসভা এরিয়া এমএলএ হইলাম মিসবাউল ইসলাম মহাশয়। তো এখানেও আমরা যেহেতু জুড়ো হইয়া অনেক নিরীহ মানুষ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে এই গৌরব গগৈ স্যারের লগে এটা দেখাইবার লাগে আমরা তানে কইছিলাম, তাই নিজে মানছেন আমরা এটা নামিয়া চেষ্টা করি, কিন্তু লগে যে জেলা সালা সামুন্ডা যাতা আসে এই কারণে কংগ্রেসের বড় ডুবি হয়েছে। আজকের দিনে সেটা প্রমাণ হইল। আজকে নবনির্বাচিত হিসাবে তাই কেন নামিয়া আইসেন আমরা দেখার লাগে। আর বাধা বিঘ্ন যারা করছেন লোকের সৈন্য সামন্ত যারা এরা আমি তীব্র নিন্দা জানাই দীক্ষা জানাই। এই ধরনের মানসিকতা নিয়া এই কত বড় বড় যারা যে স্টেট প্রেসিডেন্ট হয় মন্ত্রী এমএলএ মিনিস্টার যারা হয় এরারে বিভ্রান্ত করে এই যে সৈন্য সামন্ত সেলাইন যারা বেইমান সেলাইন লোকে তা বিধায়ক কেন আসলা তাই এখান তো এখানে পর্যন্ত হওয়া হয়েছে তাই দেখতে দিত না, এমএলএর ভূমিকা নাই। এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দিন থেকে কষ্ট ভোগ করি আর কত সাফার সহ্য করি আর আমরা বাচ্চা রাস্তা মারা যায়। এইটা রাস্তাটা কিটা একটা ইস্যু আমরা বুঝতে পারি না। এমএলএ যদি আমরা ডাকিয়া এই গ্রামবাসীরে ডাকিয়া লইয়া বইয়া কন্ট্রাক্টারে আনিয়া এই রিজনটা যদি হইতা প্রতিবাদ করলে বিধায়কে বাধা দেন। আগে একবার প্রতিবাদ আমরা রাস্তাটা বন্ধ করতে পারলাম, তখনও বিধায়ক কইছেন যে এখন এটা সময় গেছে গিয়া ইমিডিয়েটলি কাজ হয়ে যাব হইয়া এরপরে আবার আমরা যোগাযোগ করছি, আবার কইছেন না রিসেন্টলি হইব, খালি হইব কোনদিন হইব এটা আমরা পাই না। কংগ্রেসের হাল বর্তমানে বহুত বেহাল। এটা যেটা হইতে হাল ফিরাই তরুণ গগৈর নেতৃত্বে যদি হাল ফিরে এই যে লগে যে জেলা চামুন্ডা যারা আছে এরা যতদিনে সাবুত হইব না আমরার মতো মানুষরে যেত সময় এই যে খেটে হওয়া মানুষরে গরিব দুঃখী মানুষের এরার ভোট নিয়ে তারা মন্ত্রী মিনিস্টার এমএলএ হয় আর পরে ভোট যাওয়ার পরে এই ধরনের কোনো মানুষে কথা হইতে পারে না। হুঁশিয়ারি দিয়া হইয়ার আগামী দিনে কংগ্রেসের বড় ডুবি আরো বেশি হইব যে সময় তুমি তাই এই ধরনের নেতা মন্ত্রী যারা শূন্য সামন্ত লগে আসো বেইমানি ঘটায় আমরার মতো মানুষের কোনো সুযোগ দেয় না মাতিবার। আমরা সুযোগ দেওয়া হয় না, খালি ডাবাইয়া রাখা হয় তারা যে যেন আছে অন্য খালি অফার দিয়ে যাইতে চাইব। এই ধরনের ছেলেরে কিন্তু উঠি আইতে দেয় না। কংগ্রেসের এই নীতির কারণে কংগ্রেসের বড় ডুবি হয়েছে। আর এখন যদি হুঁশিয়ারি দিয়ার যদি এই ধরনের নীতি যদি কংগ্রেসে ছাড়ে না তে আরো বড় ডুবি হইবে। বিয়ের মাত্র 2 মাস পরই মেঘালয়ের কয়লা খনিতে কাজ করার সময় শাহাবুদ্দিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার বিকেলে ঘটে এই করুণ মৃত্যুর ঘটনা। শ্রীভূমি জেলার বদরপুরের বনাখালা গ্রামের আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয়ে গিয়েছিলেন। সেখানে এক ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কাজ করেন। অন্যান্য দিনের মতো গত বুধবারও তিনি কাজে গিয়েছিলেন, কিন্তু এদিন দুপুরবেলা কাজ করার সময় হঠাৎ ভেঙে পড়ে কয়লা খনিটি। ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অনেক দেরিতে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাপ্ত তথ্যানুসারে ময়নাতদন্তের পর মৃতদেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। উল্লেখযোগ্য যে মাত্র 2 মাস আগে শাহাবুদ্দিনের বিয়ে হয়েছিল। তার এই অকাল মৃত্যুর ঘটনায় গোটা বনাখালা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আমি আর এক জায়গায় খামো আসলাম, আমার নাম নজরুল ইসলাম। আমি 2-2.5 কিলোমিটার দূরে আসলাম অন্য জায়গায় থাকার কাজে। তো লাশ পড়ার বাদে অন্তনে আমার কাছে ফোন মারছেন এরা, আমার ও ভাইয়ে ফোন মারছেন। ফোন মারিয়া কইছেন ওলা মানুষেও নিচে পড়ে গেছে। মানুষ শাহাবুদ্দিনের বাড়ি কোন জায়গা? বনাখালা। কোন জিপি? হাসানপুর জিপি। পরে আমি আইয়া গেছি নিচে গিয়া 2বার গেছি। গিয়া আমি তো আর লাশ পাইছি না। উঠে আইয়া জিজ্ঞাসা করছি কিরকম ঘটনা হয়েছে। পুরা আমি তো আর জানি না আমি কেন আসলাম না। তো আবার বাদে তারা কইছেন কাজ করার অন্য, আমি কাজ করি আর অন্য, অন্তনে স্লিপ খাইয়া বাড়া লইয়া গেছে। সেটা কইছি বুঝছেন। তার বাদে কইলাম ঠিক আছে, এখন তো নিচে গিয়া পাওয়া যান না, মোটর আনো, পানি আছে,
আমি এই জিজ্ঞাসা করছি প্রথমে সরি একটা ফুট কাটিং কত ফুট সেও কইসন 70 ফুট 80 ফুট ওলা আমারে কইসন তখন বাড়িতে ফোন গেছে আমি কইছি 70-80 ফুট বাদে আমি কইলাম বিস্তারিতভাবে ভাঙ্গিয়া হোক কাটিং অল টোটাল কত ফুট কাটিং দেখি আর ভাঙি এখন মাফ করা যান না তখন যে জানে এ উঠিয়া কইছে 142 ফুট 142 ফুট তখন আমি গেছি গিয়া একটা অনুমান করছি 30 টনে 35 ফুট পানি আছে তারা কইসন গিয়া পানিত গিয়া পড়ছে ঠিক আছে বলে আমার 30 টনে 35 ফুট পানি হইলে তো কেউ বুড়ি দিয়ে গিয়া যাইতে পারতো না একদম জিন্দা মানুষ কোনো সময় 35 ফুট বুড়ি দিয়ে যাইতে পারতো না তো মোটর লাগাও মোটরে হিসো মোটরে হিসিছে ওই সময় বাড়ির তনে ফোন গেছে কিতা করডায় কিলা হইছে বলে পানি হিসা চলের এখন বর্তমানে মোটর লাগানি হয়েছে ইঞ্জিন আছে ইঞ্জিনের তার ওটা প্লাস মাইনাস কিতা উল্টাপাল্টা করছেন তখন আর গরম হয়ে যায় ইঞ্জিন গরম হয়ে যায় তো রেস্ট দিয়ে দিয়ে হিসা হয়েছে একটা 20 হয়েছে পানি সব শুকাই গেছে পানি শুকানির বাদে আমরা 3 জন মানুষ নিচে গেছি 3 জন মানুষ নিচে গেছি যাওয়ার বাদে লাশ দেখছি আমরা দেখিয়া উঠাই আনছি আনার বাদে যখন এমন একটা দেখছি না শরীরেও যখন দেখছি না খালি দেখছি খানে দিয়ে রক্ত পড়ে আর নাকে দিয়ে রক্ত একটু একটু আর মুখে দেখে না তখন মুখ্যমন্ত্রী রাজনৈতিক ধারা আমি অনুসরণ করতে পারি না আমি আদর্শ ভিত্তিক রাজনীতি করি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈ গতকাল ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈকে লক্ষ্য করে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী তারই পাল্টা জবাব দিতে আজ শিলচরে গৌরব গগৈ বলেন হিমন্ত বিশ্ব শর্মার মতো রাজনীতি আমি করি না তিনি কখনো আছু কখনো কংগ্রেস আবার কখনো বিজেপি করেন আবার কখনো বদরুদ্দিন আজমলের প্রশংসা করেন কখনো আলফার সঙ্গেও যোগাযোগ রাখেন মুখ্যমন্ত্রীর রাজনীতি হলো ফ্লেক্সিবল রাজনীতি যা আমি করি না আমি আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি আমি কংগ্রেসের আদর্শে রাজনীতি করি বিজেপি সভাপতি দিলীপ শইকিয়াকে কড়া ভাষায় আক্রমণ করেন গৌরব গগৈ তিনি বলেন মানুষের হাতে বন্দুক তুলে দেওয়ার কথাটা মুখ্যমন্ত্রীর কেমন ধরনের সমন্বয়মূলক রাজনীতি এমন প্রশ্ন তোলেন তিনি আরো বলেন মানুষের ভবিষ্যৎ নিরাপদ না করে মুখ্যমন্ত্রী চাই জনগণের হাতে বন্দুক তুলে দিতে এই বন্দুক ব্যবহার করবে বিজেপি আরএসএস এবং চোরাচালান সিন্ডিকেটের যুক্ত ব্যক্তিরা তারা চাঁদা তুলবে এই বন্দুকের ভয় দেখিয়ে আজ গৌরব গগৈ শিলচরে একাধিক বন্যা আশ্রয় শিবিরে উপস্থিত হয়ে বন্যা বান পীড়িত মানুষের খোঁজ খবর নেন ব্যক্তিগত উদ্যোগেও তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন বন্যার্তদের মধ্যে চামচ মুখত লৈ ৰাজনীতি কৰিছে কিমান আৰু ৰাইজৰ তাত যাব পাৰিব তেওঁৰ ৰাজনৈতিক যাত্ৰা মই অনুকৰণ কৰিবলৈ বিচৰা নাই আছু পৰা জাম্প মাৰি কংগ্ৰেছৰ পৰা জাম্প মাৰি বিজেপি মই তেওঁৰ ৰাজনীতি মই ইমান তেওঁৰ দৰে পলিটিকেলি ফ্লেক্সিবল নহয় মোৰ এটাহে আইডিঅলজি হ'ল কংগ্ৰেছৰ আইডিঅলজি সেই আইডিঅলজি মোৰ যাত্ৰা আৰম্ভণি সেই আইডিঅলজি মোৰ যাত্ৰা সামৰণি তেওঁৰ দৰে কেতিয়াবা কংগ্ৰেছ কেতিয়াবা আজমল ডাঙৰীয়া ভাল কেতিয়াবা আজমল ডাঙৰীয়া বেয়া কেতিয়াবা বিজেপি কেতিয়াবা শাৰদা কেতিয়াবা কুকি আণ্ডাৰগ্ৰাউণ্ড কেতিয়াবা তেওঁলোকৰ এই আলফাৰ লগত যোগাযোগ সম্পৰ্ক কেতিয়াবা মাটি কেতিয়াবা লুইচ বজাৰ এইটো কি ষ্ট্ৰাগল ভাই মইতো এনেকুৱা ষ্ট্ৰাগল এইটো কিবা ষ্ট্ৰাগল হ'ল নেকি যিজন মানুহে সদায় ক্ষমতাতে থাকিলে যিজন মানুহে যোনফালে ক্ষমতা তাত ফালে তেওঁ ভৰি দিয়ে তো কি ষ্ট্ৰাগল হ'ল ষ্ট্ৰাগলটো বিৰোধী দলত থাকিলেহে ষ্ট্ৰাগলটো বুজি পাবা ষ্ট্ৰাগল যেতিয়া তোমালোকৰ ওপৰত যেতিয়া পুলিচৰ কেছ ইডি কেছ ইনকাম টেক্স তেতিয়াহে তুমি বুজি পাবা কি ষ্ট্ৰাগল কৰিলে তেওঁতো যোনফালে ক্ষমতা তাত ভৰি দিব যাৰ ওচৰত ক্ষমতা তাৰ ওচৰত যাব তেওঁলোকক মনখিনি কেনেকৈ কোমল কৰিব পাৰে মোৰ প্ৰয়াত পিতৃৰ মন কোমল কৰি দিলে তো তেওঁ কি ষ্ট্ৰাগল কৰিলে মইতো বুজি পোৱা নাই যদি লুইচ বাৰ্জাৰ শাৰদা ষ্ট্ৰাগল মই এনেকুৱা ষ্ট্ৰাগল নালাগে যদি পলিটিকেলি এটা পাৰ্টিৰ পৰা আনটো পাৰ্টিলৈ জাম্প কৰা সেইটোৱে ষ্ট্ৰাগল মোক এনেকুৱা ষ্ট্ৰাগল নালাগে
যদি সদায় ক্ষমতাত থকাটোহে ষ্ট্ৰাগল মোক এনেকৈ তেওঁৰ ষ্ট্ৰাগল আৰু মোৰ ষ্ট্ৰাগলৰ মাজত যথেষ্ট পাৰ্থক্য মুখ্যমন্ত্ৰী ৰাজনীতি হৈছে সমন্বয় আৰু উন্নয়নৰ ৰাজনীতি কাৰ লগত মানে আমাৰ অসমৰ মানুহে যে আমি টিভি নেদেখোঁ এনেকুৱা ভাবিছে নেকি বিধানসভাৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে নামনি অসম মানুহ নামনি থাকিব লাগিব এইটো কি সম্বন্ধ মানুহক বন্দুক দিবলৈ বিচাৰিছে এইটো কি শান্তি বাৰ্তা আপোনালোকে চাওকচোন আজি পুলিচক নিৰাপত্তাৰ দায়িত্ব দিয়া নাই মানুহক কৈছে যে তোমালোকে বন্দুক লওক বন্দুক কোনে ল'ব যিসকল বিজেপি কৰে তেওঁলোকে বন্দুক পাব যিসকল RSS কৰে তেওঁলোকে বন্দুক পাব যিসকলে চুপাৰী চিণ্ডিকেটত জড়িত আছে তেওঁলোকে বন্দুক পাব আৰু বন্দুক লৈ কি কৰিব তেওঁলোকে আতংকৰ সৃষ্টি কৰিব চান্দা তুলিব ট্ৰেডাৰ আৰু ব্যৱসায়ী মানুহক হেৰেছ কৰিব নিজৰ 4-5 জন লৈ তেওঁলোকৰ এটা গেং বনাই ক্ৰিমিনেল এক্টিভিটিজ বাঢ়িব এইটো কি শান্তি সম্বন্ধে তেওঁহে জানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস 2025 উদযাপনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন অফিস কার্যালয়ে এবং জনসাধারণ বুদ্ধিজীবী প্রশাসনিক আধিকারিক পুলিশ সকলের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এবং সেই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মূলত পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্তমান সময়ে বৃক্ষরোপণ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে মূলত এই দিনের এই কর্মসূচি থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটি বার্তা দেন আসুন সকলে মিলে গাছ লাগাই প্রাণ বাঁচাই এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি ঝন্টু দেব সহসভাপতি শিবজ্যোতি মল্লিক সম্পাদক রাহুল পাল সহ সম্পাদক বিষ্ণুপদ দাস সাংগঠনিক সম্পাদক সৌরভ পোদ্দার সহ অন্যান্য সাংবাদিকরা নিউজ ডেস্ক রিপোর্ট সীমান্ত বার্তা আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটি আমরা আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে বিভিন্ন অফিস বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে গাছের চারাগাছ বিতরণ করছি আমাদের এই চারাগাছ বিতরণের মূল উদ্দেশ্য যাতে সমাজের ভারসাম্য বজায় থাকে সেই উদ্দেশ্য এবং সেই বার্তাকে সামনে রেখে আমরা মূলত বিভিন্ন জায়গায় আমরা আজকে এই চারাগাছ বিতরণ করছি আমাদের এখানে তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা রয়েছি আমরা এখানটায় এই বার্তা দিতে চাই আমরা সবাই মিলে আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই নমস্কার